আমরা তো শুধু তাদের পাপ দেখিয়ে দিতে যাচ্ছি। বিকেলে ফোন হাতে বসে আছে তুর্য। এখন তার প্রতিদিন উপমার সাথে মেসেজের মাধ্যমে কথাবার্তা হয়। উপমা তো রিকি বলতেই পাগল। এদিকে উপমার সাথে কথাবার্তা বলে তুর্যের ভালোই সময় কাটছে। কিন্তু উপমা রিকির প্রতি আরো দুর্বল হয়ে যাচ্ছে। আজ সকালেই মেহেদি দিয়ে পুরো হাতে রিকির নাম লিখিয়ে তাকে ছবি পাঠিয়েছে। তুর্য এসব দেখে অবাক। সে লিখল। কেউ দেখলে কি মনে করবে? উপমা রিকির উত্তরে লিখল। মনে করলে করুক, আমার কিছুই যায় আসে না। আর সবাই জানে আমি তোমার ভক্ত, আর ভক্তরা তো এমনই হয়। তোমার মতো ভক্ত পেয়ে আমার ভালোই লাগছে। আচ্ছা, আমার মতো কেউ তোমাকে ভালোবাসবে না। তুর্য মেসেজটা দেখে কি উত্তর দিবে বুঝতে পারছিল না, তাই সে কোনো উত্তরই দিল না। উপমা অনেকক্ষণ ধরে রিকির মেসেজের অপেক্ষায় আছে, কিন্তু মেসেজ দেখার পরও কোনো উত্তর না আসায় সে চিন্তায় পড়ে গেল। আনমনে ভাবতে লাগলো। আমি কি ভুল কিছু বলেছি? তখন মিসেস জুলেখার ডাক পড়ে। উপমা রুম থেকে বেরিয়ে দেখলো তার বান্ধবী ইতু এসেছে তাকে নোট দিতে। ইতুকে সে নিজের রুমে নিয়ে এলো। ইতু চারপাশে চোখ বুলাতে বুলাতে বলে। সবই তো রিকির ছবি। উপমা লাজুক হেসে বলে। হ্যাঁ, রিধি ছাড়া আমার আর কেউ আছে বলো? ইতু হেসে বলল। তুই কবে যে এসব পাগলামো বন্ধ করবি? আমাদের ক্লাসের অন্তর তোকে কত পছন্দ করে, আর তুই আছিস অন্য দুনিয়ায়। দেখ, রিধি প্রেমে না পড়লেও আমি অন্তরকে সুযোগ দিব না। ও একটা খচ্চর, সারাদিন সিগারেট খাই। আর আমার রিধির কোনো বাজে অভ্যাস নাই। তুই কিভাবে জানলি? আমার তো ওর সাথেই কথা হয়। ওকে জিজ্ঞাসা করছিলাম, তখন বলেছিল। ইতু হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ে। উপমা বিরক্ত হয়ে বলে। হাসছিস কেন? তোর কল্পনা দেখে হাসছি। ওটা রিকি না রে, হয়তো রিকি সেজে তোর সাথে কেউ মজা করছে। উপমা তার ইনস্টাগ্রাম খুলে ইতুকে দেখালো। ইতি ভালোভাবে দেখে বলে। যতদূর জানি এটাই তো রিকির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আমার মনে হয় ওর অ্যাকাউন্ট থেকে কেউ মজা করছে। এসব সেলিব্রিটিদের অ্যাকাউন্টগুলো নিজস্ব হয় না। আর ওর এত সময় কোথায় তুই বল? শীঘ্রই ওর মোহ গানটা বের হবে। ওর তো এখন সেই গান নিয়েই ব্যস্ত থাকার কথা। জানিস, কলকাতার একটা সিনেমায় ওর 4টা গান থাকবে। উপমা মুখ বাঁকিয়ে বলল। হ্যাঁ জানি, আর ওর সব আপডেট আমার কাছে থাকে। তোকে নতুন করে বলতে হবে না। ইতু উপমার কথা শুনে হাসতে লাগলো। ইতু ব্যাগ থেকে নোট বের করতে করতে বলে। এমন কারো প্রেমে পড় যাকে পাওয়া যায়। শুধু শুধু মরিচিকার পেছনে ছুটিস না। কলকাতায় কি সুন্দর মেয়ের অভাব আছে নাকি, যে রিকির চট্টগ্রামের দামপাড়ার এক কোণে বসে থাকা উপমাকেই পছন্দ হবে? কথাটা শুনে উপমার খুব রাগ লাগলো, তবে সে কোনো প্রতিক্রিয়া দেখালো না। ইতুকে শুকনো মুখে বিদায় দিল। ইতু চলে যাওয়ার পর উপমা কিছুক্ষণ নীরবে কাঁদলো। তারপর রিকির ইনবক্সে ঢুকে বলল। তোমার কি গার্লফ্রেন্ড আছে? এবারও রিকির সাথে সাথে মেসেজটা দেখলো, আর উত্তর এলো। হ্যাঁ, আছে। কেন? মেসেজটা দেখে উপমার চোখে পানি টলমল করতে লাগলো। আবার রিকির মেসেজ এলো। উপমা ঢুকেই দেখলো সে একটা ছবি পাঠিয়েছে। ছবিটা ডাউনলোড করতেই দেখলো একটা অল্প বয়সী মেয়ে লেহেঙ্গা পরে দোলনায় বসে আছে। উপমা সাথে সাথে লিখলো। কে এটা? এটাই উত্তরে এলো। আমার গার্লফ্রেন্ড। মেসেজটা লিখে অরুণিকা মুখে হাত দিয়ে হাসতে লাগলো। সূর্য ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো অরুণিকা তার ফোন হাতে নিয়ে হাসছে। সে দুর্যোগকে দেখে ফোন রেখে দৌড়ে পালিয়ে গেল। দুর্য তাড়াতাড়ি ফোন নিয়ে উপমার শেষ কথাগুলো পড়লো, আর দেখলো অরুণিকা নিজের ছবি পাঠিয়ে দিয়েছে। সে তাড়াতাড়ি ছবিটা ডিলিট করে বলে। সরি উপমা, ছবিটা আমার টুইঙ্কেলের। ও নিজে দুষ্টুমি করে পাঠিয়ে দিয়েছে। ছবিটা সেভ হয়ে গেলে ডিলিট করে দিও প্লিজ। উপমা আবার আরেকটা মেসেজ দেখে তাড়াতাড়ি চোখের পানি মুছে বলে। তোমরা টুইঙ্কেল মানে? ও কি তোমার গার্লফ্রেন্ড? আরে না, বাচ্চা মেয়েও, আমার বন্ধুর কাজিন। ও তোমার ফোন কিভাবে পেয়েছে? উপমা কিছু একটা ভেবে লিখলো। তোমার একটা ছবি দেবে? তুজো মেসেজটা দেখে কোনো উত্তর না দিয়ে অফলাইনে চলে গেল। এরপর রুম থেকে বের হয়ে দেখলো অরুণিকা চেয়ারে বসে বসে আরাফের কেটে দেওয়া আপেল খাচ্ছে। তুর্যকে দেখে সে নড়েচড়ে বসে। তুর্য চোখ ছোট করে বলে। অরুণিকা আরাফের গা ঘেঁষে বসে। আরাফ ভ্রুকুচকে একবার অরুণিকার দিকে তাকালো, আরেকবার তুর্যের দিকে, তারপর বলল। ওদের আবার কি হয়েছে? তুর্য বলল। আমি আমার গার্লফ্রেন্ডকে ডাকছি, তুই কিছু বলিস না।
আহনাফ গার্লফ্রেন্ড শব্দটা শুনে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। তুর্য আবারও বলে। টুইঙ্কেল আসো। আহনাফ অরুণিকার সামনে দাঁড়িয়ে বলে। ও তোর গার্লফ্রেন্ড না। ওই আমার গার্লফ্রেন্ড, তাই না টুইঙ্কেল? আহনাফ রাগের দৃষ্টিতে তুর্যের দিকে তাকিয়ে আছে। ইভান তাদের দুজনের চোখ মুখ দেখে বুঝলো তুর্য কোনো একটা বিষয়ে রেগে আছে। তুর্য সচরাচর রাগ দেখায় না, আর রাগ উঠলেও তা বোঝার উপায় থাকে না, কারণ সে রাগ প্রকাশ করে না। রেগে গেলেও শান্তভাবেই কথা বলে। তবে সূক্ষ্মভাবে বোঝার উপায় হচ্ছে তুর্যের কান লাল হয়ে যায়, যা ইভান খেয়াল করেছে। এদিকে আহনাফের রাগ ওঠা শুরু করেছে, তাই সে দুজনকে দুপাশে সরিয়ে দিয়ে অরুণিকাকে উদ্দেশ্য করে বলল। অরুণিকা, তুমি কি কিছু করেছ? তুর্য রেগে আছে কেন? অরুণিকা আরাফের শার্ট খামচে ধরে বলে। আমি তো দুষ্টুমি করেছি। আরাফ বলল। কি করেছো? তুর্য শান্ত কণ্ঠে বলল। ও আমার চ্যাটলিস্টে একটা মেয়েকে লিখেছে আমার গার্লফ্রেন্ড, শুধু তাই না ছবি সহ পাঠিয়ে দিয়েছে। আহনাফ ভ্রু কুচকে অরুণিকার দিকে তাকালো। আরাফ বলল। ও বুঝতে পারেনি, আমি ওকে বুঝিয়ে বলবো। ভাই, রিকি আমার আইডিটা থেকে পাঠিয়েছে। আমি যেখানে সবকিছু হাইড করে রাখি ও সেখানে ছবি দিয়ে বসে আছে। মেসেজ খারাপ হয় না বল? অরুণিকা মাথা নিচু করে বলে। আমি আর তোমার ফোন ধরবো না। তুর্য কিছু না বলে রুমে চলে গেল। আহনাফ অরুণিকাকে কিছু বলতে যাবে, আরাফ তাকে ইশারায় চুপ থাকতে বলে। ইভান ও আহনাফকে টেনে নিয়ে গেল। অরুণিকা এবার আরাফের কোলে মাথা রেখে বলে। আরাফ রকস্টার কি আমার সাথে রাগ করেছে? আরাফ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। হয়তো একটু করেছে, দেখবে কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। তুমি এখন থেকে কারো ফোন ধরবে না, অনুমতি নিয়েই ধরবে, ঠিক আছে? অরুণিকা মাথা নেড়ে বলল। আচ্ছা। এদিকে তাহমিদ আর ইমন সন্ধ্যায় বাংলাদেশ এসে পৌঁছালো। এয়ারপোর্ট থেকে বের হয়ে আশেপাশে ব্যস্ত মানুষদের দেখে ইমনের চোখ টলমল করছে। 8 বছর পর দেশে ফিরেছে, অথচ তাদের কেউ নিতে এলো না। আসবেও বা কে? আপন তো কেউ নেই, আর বেঁচে নেই কেউ। এরপর তারা দুজনেই পাশের একটা হোটেলে ওঠে। তারপর রাতে বিশ্রাম করে সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। চট্টগ্রামে এসে পৌঁছাতেই দুপুর হয়ে গেল। স্টেশন থেকে সোজা তারা তাদের পুরোনো এলাকায় ফিরে এলো, যেখান থেকে সেই রাতে তারা পালিয়ে গিয়েছিল। গাড়ি দাঁড় করাতেই ড্রাইভার বলল। মামা আন্ডে কি তোরা বাড়ি নেই? তাহমিদ বলল। না মামা, আমরা এমনি একটা জরুরি কাজে এসেছি। ও, এই এলাকায় খবর জানো নেই? কি খবর? বহুত বছর আগে এক রাতে বেগুনি রে মারি ফেলাইল, ঘরত অহন লাগাই দিল। বহুত জনে কয় ওই এলাকায় জিন ভূত আছে। এখন এন্ডে আর খানিক নহে ঘর ফেলাই বেগুন গেও আহা, যারা মসজিদনি তারা বহুত বালা মানুষ আছিল। ইমন তাচ্ছিল্যে সুরে বলল। ভালো মানুষ হলে খুন হয়েছিল কেন? ও বাজে ইন ও বুঝিবে না তোরা। ইন বেগুনি পলিটিক্স আরাও এতনি না বুঝি। ড্রাইভারটা গাড়ি স্টার্ট দিতে দিতে বলে। এন্ডে বেশিক্ষণ না থাইকা বহুত বছর ধরি খালি তো কি আছে ন আছে কনে জানে। তাহমিদ মুচকি হেসে বলল। আচ্ছা। ড্রাইভার চলে যাওয়ার পর ইমন বলল। তার মানে এই এলাকায় এখন আর কেউ থাকে না? তারা দুজনেই সামনের বড় গলিতে ঢুকলো। রাস্তাটা 8 ফুট প্রশস্ত। 8 বছর আগে রাস্তার ডান পাশে এলাকার কবরস্থানটাই ছিল, আর এখন সেই কবরস্থান বড় বড় গাছ আর ঘাসলতায় ছেয়ে গেছে। বাম পাশের 4 তলা সেই মান্নান ম্যানশনটা এখনো আছে, তবে সেটা এখন পরিত্যক্ত। 8 বছর আগে এই বাড়ির মালিক মান্নান সাহেব অনেক বয়স্ক ছিলেন। এতদিন তার বেঁচে থাকার কথা না, আবার থাকলেও থাকতে পারেন। মান্নান ম্যানশনের সামনেই এলাকার মাঠ। তারা ছোটবেলায় এখানে এসে এলাকার বাচ্চাদের সাথে খেলতো। মাঠের পাশে একটা মসজিদ, এখন মসজিদটার বাইরেও তালা দেওয়া। এই গলির শেষ মাথায় দুটো বড় রাস্তা চলে গেছে। বাম পাশের রাস্তাটায় এই এলাকার সাধারণ মানুষরাই থাকতো। রাস্তার বাম পাশের মুখোমুখি আর পাশাপাশি মোট 20টা ভবন ছিল, যার বেশিরভাগই 10 তলা। এসব ফ্ল্যাটে অনেক মানুষই থাকতো, আর আজ পুরো এলাকা বিরান। তাহমিদ অবাক হয়ে বলে। এতগুলো মানুষ এই এলাকা ছেড়ে দিয়েছে, বাড়িগুলো আগের মতো রয়ে গিয়েছে। কি অদ্ভুত ব্যাপার। ইমন বলল। হয়তো ভেবেছে এই এলাকায় থাকলে তাদেরও খুন হতে হবে। এমনিতেই এই এলাকায় যারা ছিল তারা হয়তো সেদিন রাতে খুনিদের দেখেও থাকতে পারে। জুবাইর আঙ্কেল তো সেদিন রাতে এই রাস্তা দিয়ে বের হয়েছিলেন। ওরা এখানেই তার উপর গুলি চালিয়েছিল।
এরা কি সবাই তাহলে ভয়ে পালিয়েছে? এটাই বুঝতে পারছি না, এতগুলো বাড়ি এভাবে পড়ে আছে, এত বড় এলাকা 8 বছর ধরে পড়ে থাকতো। বিষয়টা খুব অদ্ভুত লাগছে। অন্তত এই জায়গাগুলো যাদের, তারা তো বিক্রি করে দিতে পারতো। হয়তো কেউ কিনতে চায়নি। তারা এবার ডান পাশের রাস্তায় ঢুকলো। সেখানে একটা বড় লোহার গেট, আর সেই গেটটাতে লতা গাছ জন্মেছে। ভাঙা গেটের সামনে গিয়ে তাহমিদ সেটা ধাক্কা দিতে নীরব পরিবেশটা ভুতুড়ে শব্দ তুলল। ইমন কিছুটা ভয় পেয়ে বলল, কেউ আমাদের এখানে দেখলে সন্দেহ করতে পারে। এখানে কে আসবে? আসতেই পারে, দাঁড়া, আমার কাছে ক্যামেরা আছে। ক্যামেরা দিয়ে কি করবি? ইমন ব্যাগ থেকে ক্যামেরা বের করতে করতে বলে, কেউ এখন দেখলে বলবো প্যারানর্মাল অ্যাক্টিভিটি শ্যুট করতে এসেছি। বাহ, চমৎকার বুদ্ধি। তোকে এই বুদ্ধি কে দিয়েছে? তুর্য। তারা গেট খুলে ভেতরে ঢুকলো। আগে গেটের পাশে ছোট্ট একটা বাগান ছিল। বাগানের ভেতরে 4 তলা পাকা বাড়ি। মূলত এই বাড়িতেই তাদের বাড়ির সব পাহারাদাররা থাকতো। এরপর সোজা রাস্তা। রাস্তার ডান পাশে বড় বড় গাছ, বাম পাশে তাদের বাড়ির সীমানা দেয়াল। প্রায় 5 মিনিট হাঁটার পরই তাদের বাড়িগুলোর প্রধান গেট। যদিও এই এলাকাটা সম্পূর্ণ তাদেরই ছিল, এই এলাকা অনুমতি ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ ছিল। মূলত বাড়ির প্রথম লোহার গেটটাই মৈত্রী ম্যানশনকে এলাকার বাকি সাধারণ বাড়ি থেকে আলাদা করে রেখেছিল। তবে এই দ্বিতীয় গেটটা তাদের বাড়িতে ঢোকার পথ। এই গেটটাও ভাঙা। গেট দিয়ে ঢুকতেই সামনে বড় একটা ইটের তৈরি খোলা রাস্তা, আর সেখানে দাঁড়িয়ে আছে একটা কৃত্রিম ঝর্ণা। বাম পাশে দোতলা সেই পুরনো গ্যারেজ। গ্যারেজের কাচের দেয়ালগুলো ভেঙে গেছে, ভেতরে পোড়া গাড়িগুলো দেখা যাচ্ছে। গেটের মুখোমুখি আর ডান পাশে তাদের সেই পোড়া বাড়িগুলো ঠায় দাঁড়িয়ে আছে। এসব দেখে তাহমিদ হাঁটু গেড়ে নিচে বসে পড়ল। সেদিন রাতের সে আগুনের দৃশ্যটা আবারও চোখের সামনে ভেসে উঠেছে। ইমন ভেতরে গিয়ে তাদের বাড়ির সামনে সিঁড়িতে বসলো। সেকেন্ড খানিকের মধ্যে ইমনের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। সেতে দাঁতে দাঁত চেপে বলল, এই নৃশংস হত্যার শাস্তি হবে হবে। মির্জা গ্রুপ, বাস্কার গ্রুপ, সব কটা গ্রুপকে একেবারে ধুলো মিশিয়ে দেব। আর রহমতুল্লাহ, শাহবাজ খান, এদের কেউই রক্ষা পাবে না। যেই জড়িত থাকবে সবাইকে শেষ করে দেব। তাহমিদ ইমনের পাশে বসে বলল, আমাদের আজ থেকেই প্রতিশোধের প্রথম ধাপ শুরু করতে হবে। যেহেতু আমরা এখনো নিশ্চিত নই কে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাই এই মুহূর্তে আমাদের ভেবেচিন্তে এগোতে হবে। সবার প্রথমে রহমতুল্লাহ সম্পর্কে সব তথ্য বের করতে হবে। প্রথমত, সেদিন রাতে জুবাইর আঙ্কেল আমাদের আমবাগান পাঠিয়েছিলেন। সেখানে রহমত চাচার পরিবর্তে অন্য কারো আসার কথা ছিল। তাহলে যার আসার কথা ছিল সে কে ছিল? আর রহমত চাচা কিভাবে জানলেন আমরা ওখানে যাব? দ্বিতীয়ত, জুবাইর আঙ্কেল বলেছিলেন শত্রু আমাদের চোখের সামনেই ছিল, তার মানে আমাদের পরিচিত কেউ। রহমত চাচা, রিয়াজুর রহমান, শাহবাজ খান, এরা তিনজনই আমাদের পরিচিত। তৃতীয়ত, এদের মধ্যে কেউ একজন আমাদের শত্রুপক্ষের সাথে জড়িত ছিল, আর মির্জা গ্রুপের শাহেদ মির্জাই আমাদের প্রথম শত্রু। ইমন, আমাদের হাতে সব ক্লু আছে, অথচ একটা জিনিস সব এলোমেলো করে দিচ্ছে, আর সেটা হলো কেন রহমত চাচা আমাদের সেদিন বাঁচিয়েছিলেন। ল্যাপটপ সামনে নিয়ে বসে আছে তাহমিদ। রহমতুল্লাহর কিছু তথ্য আগে থেকে তাদের জানা ছিল। এখন সে পুরনো তথ্যগুলোর সাহায্যে রহমত চাচার সম্পূর্ণ অতীত ইতিহাস বের করে নিল। এরপর ইমনের কাছে এসে বলল, ইমন, উনি আমাদের নিজের সম্পর্কে কিছুই মিথ্যে বলেনি। উনি যে কোম্পানিতে কাজ করতো সেই কোম্পানির মালিকের সাথে ফোনে কথা হয়েছে। রহমত চাচা একটু জেদি মানুষ ছিলেন, কার সাথে নাকি ঝামেলা হয়েছিল, এরপর চাকরিটা ছেড়ে দেন। ইমন বলল, এরপরে তিনি মৈত্রী গ্রুপে কাজ নিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু উনি তো এত অভিজ্ঞ ছিলেন না, তাই বেশি দিন আমাদের কোম্পানিতে কাজ করতে পারেননি। আর ওনার জন্য সেই সময় মৈত্রী গ্রুপ ছোটখাটো একটা সমস্যায় পড়েছিল। উনি কি এই জন্য প্রতিশোধ নিয়েছেন? ইমন, জাস্ট তার অযোগ্যতার জন্যই তাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল। এর সাথে খুনের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তাহলে এখন উনি কোথায় আছেন? যাকে জিজ্ঞেস করেছি সে আর কিছুই জানে না, তবে তার ঠিকানা দিয়েছে। কোথায় থাকেন? তাহমিদ বলল, কাপাস গোলা। বাকিটা আমাকে ইমেইলে পাঠাবে বলেছে। ঠিকানাটা পাঠালে আজই আমরা রাতের দিকে ওই বাড়িটা দেখে আসব। সন্ধ্যায় রহমতুল্লাহর খবর দেওয়া লোকটা ঠিকানা পাঠিয়ে দিল। তাহমিদ আর ইমন সেই ঠিকানায় চলে গেল। ইমন রহমতুল্লাহর বাড়ির সামনে দাঁড়িয়ে বলল, আমার বিশ্বাস হচ্ছে না এই বাড়ি ওনার। তাহমিদ চিন্তিত কণ্ঠে বলল, উনি যদি একতলার সেমি পাকা বাড়িতে থাকেন তাহলে আমাদের প্রতি মাসে বা
2 মাস পর পর এত টাকা কিভাবে পাঠাতেন? এমন বাড়িতে থাকা মানুষের কাছে 6টা ছেলের খরচ বহন করা তো সহজ কথা না। হয়তো ওনার এখনই এই অবস্থা, আগে ভালো অবস্থায় ছিল। আর এমনও তো হতে পারে আমরা ভুল ঠিকানায় এসেছি। একটা কাজ করি, আগে আমরা ওনার জন্য অপেক্ষা করি। কোনো না কোনো সময় তো উনি বাসা থেকে বের হবেনই। এরপর যদি নিশ্চিত হই এটা ওনার বাড়ি, তাহলে এখানের কাউকে জিজ্ঞেস করে নেব তিনি কত বছর ধরে এখানে আছেন। তারা দুজন 11:30 পর্যন্ত রহমতুল্লাহর অপেক্ষা ছিল। ঘড়ির কাঁটা ঠিক 11:30 ঘর ছাড়তেই হঠাৎ তাহমিদ ধপ করে মাটিতে বসে পড়ে। ইমন তার হাত ধরে বলে, কি হয়েছে তোর, ঠিক আছিস তো? তাহমিদ ক্ষীণ কণ্ঠে বলল। পাটা অবশ হয়ে আসছে। ইমন তাকে টেনে উঠালো আর পাশের একটা দোকানে সিঁড়িতে বসালো। তাহমিদ বলল, যেই কাজে এসেছি তুই সেই কাজটা কর। তোর খারাপ লাগলে হোটেলে ফিরে যাই, চল, আমরা অন্য একদিন আসবো। না, এত সময় নেই আমাদের হাতে। ইমন তাহমিদের জোড়াজুড়িতে আবার সে বাড়ির সামনে এসে দাঁড়ালো। আরো কিছুক্ষণ দাঁড়ানোর পর ইমন এসে তাহমিদকে বলল, এমনও তো হতে পারে আমরা এখানে আসার আগেই রহমতুল্লাহ বাসায় ঢুকে পড়েছিল। হঠাৎ তাহমিদ চোখ বড় বড় করে সামনে তাকালো। ইমন পেছন ফিরে তাকাতেই দেখলো রহমতুল্লাহ একটা বড় গাড়ি থেকে নামছে। ইমন ভ্রুকুচকে বলল, সেমি পাকা বাড়ি আর এত বড় গাড়ি, অদ্ভুত তো। রহমতুল্লাহ হাত নেড়ে গাড়ির ভেতরে বসে থাকা আগন্তুককে বিদায় দিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। ইমন তাড়াতাড়ি সিগারেট ধরিয়ে অন্যদিকে মুখ ঘুরালো, যাতে রহমতুল্লাহর কোনো সন্দেহ না হয়। তিনি ঘরে ঢোকার পরই তাহমিদ আর ইমন রাস্তায় এসে দেখলো গাড়িটা চলে যাচ্ছে। তাহমিদ বলল, আমাদের গাড়িটার পিছু নেওয়া উচিত, হয়তো মির্জা গ্রুপের কেউ হবে। ইমন আশেপাশে রিক্সা ছাড়া কোনো সিএনজি দেখতে পেল না। এখন রিক্সা নিয়ে গাড়ির পিছু করাও অসম্ভব। ইমন তাড়াতাড়ি গাড়িটার নাম্বার মুখস্থ করে ফোনে রেখে রাখলো। এরপর তারা হোটেলে ফিরে এলো। রাতে ইমন তাহমিদের পায়ে ওষুধ মালিশ করে দিতে লাগলো। তাহমিদের পা ফুলে গেছে। সে ইমনকে বলে, আমি তো মনে হয় পঙ্গুই হয়ে যাব, বেশিক্ষণ দাঁড়ালেই পাটা অবশ্যই আসে। তোর কিছু হবে না, তুই রেস্ট কর, কাল আমি একাই বের হব। না, আমি তোকে একা ছাড়বো না। আমি এখন আর বাচ্চা তাওহিদ নই, আমি একাই যেতে পারবো। পরের দিন ইমন একাই রহমতুল্লাহ বাড়ি গেল। আশেপাশের লোকদের সাথে কথা বলে জানতে পারলো তিনি প্রায় 20 বছর ধরে এই বাড়িতে আছেন। ইমনের এবার সন্দেহ হলো, যে মানুষ সেমি পাকা বাড়িতে 20 বছর ধরে আছে তার পক্ষে এতগুলো টাকা, তাও 2 মাস পর পর পাঠানো এত সহজ হবে না। তাহলে উনি এত টাকা কোথায় পেলেন? তিনি অন্তত কোনো বহুতল ভবনে ভাড়া থাকলেও এটা চিন্তা করা যেত। এবার ইমন সবাইকে কনফারেন্স কল করে বিষয়টা জানালো। আরাব বলল, এমনও তো হতে পারে আমাদের নামে ব্যাংক যে অ্যাকাউন্ট আছে সেখান থেকেই তুলেছে। তাহমিদ বলল, কিন্তু এটা তো সম্ভব না, এর জন্য তো সাইন করা চেক বই লাগবে। আর ওই দিন বাড়িতে আগুন লাগার পর তো সব জরুরি কাগজপত্র ছাই হয়ে যাওয়ার কথা। আহনাব বলল, হয়তো ওনার কাছে কোনো সাইন করা চেক বই আছে। ইমন বলল, আচ্ছা, আমরা ব্যাংকে গিয়ে খবর নিয়ে দেখি। এর পরের দিন তাহমিদ আর ইমন দুজনেই একসাথে ব্যাংকে গেল। অনেকগুলো ব্যাংকে তাদের অ্যাকাউন্ট ছিল, সবকটাই এখন বন্ধ হয়ে গেছে। প্রায় 8-9 বছর বন্ধ থাকায় তাদের নামে থাকা ডিপিএস গুলো রাষ্ট্রীয় মালিকানায় চলে গেছে। তাদের পুরনো অ্যাকাউন্টগুলো চালু করতে হলে তাদের বাবা মার মৃত্যু সনদ আর তাদের পরিচয়পত্র জমা দিতে হবে, যা এই মুহূর্তে অসম্ভব। সব খবরাখবর নিয়ে ইমন আর তাহমিদ হোটেলে ফিরে এলো। তাহমিদ ইমনকে বলল, এখন এই রহমত চাচা আমাদের মারাত্মকভাবে কনফিউজ করে দিচ্ছে। ইমন কিছু একটা ভেবে বলল, কেউ কেউ ওনাকে টাকা দিচ্ছে। কেন টাকা দেবে? আমাদের ভরণ পোষণের জন্য। কে করবে এমন কাজ? সবাই তো আমাদের শত্রু। এখানে কিছু একটা তো আমরা মিস করে যাচ্ছি। আচ্ছা, ওই গাড়িটা কার হতে পারে? রহমত চাচাকে এত রাতে কে তার বাসায় পৌঁছে দেবে? আর এত রাতে উনি আসছেন বা কোথা থেকে? উনি যেই দোকানে চাকরি করেন ওটা একদম ওনার বাসার কাছেই। বাসায় ফিরতে 20 মিনিট লাগবে, আর দোকান বন্ধ করেন 8টার পর। তাহলে এত রাত পর্যন্ত তিনি কোথায় ছিলেন? ওই গাড়িটা মির্জা গ্রুপের কারো হবে না তো? আহনাব এটাতে সাহায্য করতে পারবে। গাড়িটা ইন্ডিয়ান কোম্পানির, আর সেটা ইন্ডিয়া থেকে এসেছে, তাই এই তথ্য পেলেও পাওয়া যাবে। কারণ মাউসিয়াতের চাচার অনেক বড় বড় বিজনেস কোম্পানির মালিকের সাথে সম্পর্ক আছে, উনি এই ব্যাপারে তথ্য নিয়ে ফেলবে।
ইমন সেদিনই আহনাফকে গাড়ির ব্যাপারে জানালো। মাউসিয়াতে চাচাকেও সব বলল। তিনি আহনাফকে নিয়ে সেই কোম্পানির মালিকের সাথে দেখা করতে গেল। সেই মালিকের সাক্ষাৎ পেতে মোটামুটি 1 সপ্তাহ লেগে গেল। এই 1 সপ্তাহ ইমন আর তাহমিদ মির্জা গ্রুপ আর ভাস্কর গ্রুপের অনেক তথ্য বের করে ফেলেছে।